2 নম্বরে আমরা বলেছি সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠা করা। এটার ক্ষেত্রে যা ব্যয় হবে, অর্থ, মানব সম্পদ, প্রশাসন সব কিছু এর অন্তর্ভুক্ত থাকবে এবং এই জন্য একটি স্থায়ী সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার মাধ্যমে বাজেট প্রণয়ন করার জন্য আমরা একটা প্রস্তাব রাখছি। তৃতীয়তে গিয়েছি আমরা বিচার বিভাগীয় কর্মকর্তাদের বেতন বৃদ্ধি। বেতনের জন্য আমরা সবাই কথা বলি, কিন্তু এটা আমাদের প্রস্তাবটা হচ্ছে বেতনটা হবে এমন আকর্ষণীয়, যেমন এখানকার প্রস্তাব প্রতিভাবান আইনজীবীদের আকৃষ্ট ধরে রাখতে এবং দুর্নীতির সুযোগ কমাতে বিচার বিভাগীয় বেতন যথেষ্ট প্রতিযোগিতামূলক হওয়া উচিত। বিচার বিভাগে বেতন এতটাই কম যে এটি প্রতিভাবান আইনজীবী ও শিক্ষাবিদদের খুব কমই আকৃষ্ট করে থাকে। অনেক ভালো আইনজীবী তার পেশা ছেড়ে বিচারপতি পদে যেতে চান না, কারণ তাদের ইনকাম, তাদের চেম্বারে যা হয় বিচারক পদে গেলে আর সেই ইনকামটা থাকে না। ফলে জাতি এই কমতি, বেতনের কমতির কারণে একটি প্রতিভাবান, দক্ষ এবং যোগ্য বিচারকের সেবা থেকে বঞ্চিত হচ্ছে। এখানে যদি আকর্ষণীয় বেতন থাকতো তাহলে ওই জায়গায় যাওয়ার জন্য একটা প্রতিযোগিতা চলতো। প্রতিযোগিতার মাধ্যমে একজন যোগ্য আমরা আইনজীবী মধ্য থেকে এবং বিসিএস ক্যাডারদের মধ্য থেকে বিচারক নিয়োগের পথটা সুগম হয়ে যেত। এই জন্য আমাদের প্রস্তাবনা হচ্ছে বেতন কাঠামোটা বৃদ্ধির ব্যাপারে একটি প্রস্তাবনা থাকা দরকার। আদালতের অবকাঠামোর আধুনিকীকরণ। কিছু বিল্ডিং তৈরি হয়েছে, কিন্তু এই বিল্ডিংয়ের ভিতরের চামড়া উঠে যাচ্ছে, কালার নেই, আবার এসি লাগানো হয়েছে, বাতাসে সেগুলি নষ্ট হয়ে যাচ্ছে, রক্ষণাবেক্ষণের দুর্বলতা। আমরা যারা উন্নত বিশ্বের বিচারাঙ্গন দেখেছি, বিশেষ করে ইউরোপ এবং আমেরিকা আর ইউরোপিয়ান কান্ট্রি, সেখানে বিচারাঙ্গনে প্রবেশ করা মাত্রই একটি ভিন্ন পরিবেশ তৈরি হয়। এবং আজকে আরও বলতে দ্বিধা নেই, অপরাধের কারণে যাদের বিচার হয় তাদেরকে বাংলাদেশে কারাগারে আটক রাখা হয়। কারাগারের যে বিশ্রী পরিস্থিতি, একজন লোক সেখানে যাওয়ার পর মানসিকভাবে তার একটা সমস্যা তৈরি হয়ে যাচ্ছে, ফিজিক্যালি সমস্যা তৈরি হয়ে যাচ্ছে এবং সে ছোটোখাটো অপরাধ নিয়ে ঢুকছে, বড় অপরাধ নিয়ে বের হয়ে যাচ্ছে। এইটা পৃথিবীর কোনো দেশে দেখবেন না। আমরা যদি যুক্তরাজ্যে যাই, ইউরোপে যাই, দেখব সেখানকার জেলখানাগুলো এক একটা জেলখানা মনে হবে রেসিডেন্সিয়াল একটা এরিয়া, কারণ সেখানে মানসিক পরিচর্যা দেওয়া হয়, তাকে তার দুর্বলতা দূর করার জন্য ভূমিকা রাখা হয়। এই জন্য আমরা বলেছি অবকাঠামো শুধুমাত্র এখানে নয়, সব জায়গায় অবকাঠামোগত পরিবর্তন নিয়ে আসতে হবে যদি আমরা সত্যিকারের স্বাধীন বিচার এবং সুষ্ঠু বিচার কায়েম করতে চাই। 5 নম্বরে আমরা বলেছি বিচার বিভাগীয় প্রশিক্ষণে বিনিয়োগ করতে হবে। আমাদের দেশে 2016 সালে যখন সংবিধানের নিয়ে আলোচনা শুরু হলো, 1600 সংবিধানী নিয়ে যখন একটা বিতর্কের তৈরি হয়, এই সময় আপনারা দেখেছেন যে জাস্টিসদের প্রশিক্ষণ, বিচার বিভাগীয় প্রশিক্ষণের জন্য বাইরে থেকে একটি নির্দিষ্ট এলাকা থেকে লোক আনার ব্যাপারে একটি প্রস্তাব আওয়ামী লীগ সরকার উপস্থাপন করেছিল। আমাদের দেশে অতীতে বিচারাঙ্গনে ঐতিহাসিক ভূমিকা রেখেছেন এমন বিচারকগণ এখনো জীবিত আছেন এবং তাদের এক একটি ল্যান্ডমার্ক জাজমেন্ট গোটা জাতিকে জাগ্রত করে ফেলেছিল। এদের মাধ্যমে প্রশিক্ষণ, এবং এই প্রশিক্ষণের ক্ষেত্রে আমরা বলছি যে বাণিজ্যিক আইন, সাংবিধানিক আইন, প্রযুক্তি, আন্তর্জাতিক আইন এবং মামলা ব্যবস্থাপনার উপর অনেক বেশি প্রশিক্ষণের দরকার। এই প্রশিক্ষণ দেওয়ার জন্য একটা বিনিয়োগ সরকারের পক্ষ থেকে আসা উচিত। আজকে পার্লামেন্টের অধিবেশনকে সামনে রেখে বিভিন্ন প্রতিষ্ঠান বাংলাদেশের জাতীয় সংসদের সিনিয়র সদস্যবৃন্দ নতুন সদস্যদেরকে আরো এডুকেট করার জন্য প্রশিক্ষণ দিচ্ছেন। গতকালকেও হয়েছে, আজকেও হচ্ছে, আগামী 2 দিন ব্যাপী হবে। কিন্তু আমরা যে আদালতে মানুষের ভাগ্য নিয়ে লড়াই করি, সেখানে আমাদের প্রশিক্ষণের কমতি এত বেশি যে এটা বলা বাহুল্য, এটা উল্লেখ করা যায় না। আইনজীবীগণ সিনিয়রের কাছে গিয়ে কিছু শিখেন। আমরা চাচ্ছি এখানে এমন একটা বিনিয়োগ থাকবে যে বিনিয়োগের মাধ্যমে আইনজীবীগণ যেমন শিখবেন, সিনিয়ররা শিখবেন, প্রযুক্তির সাপোর্ট তারা পাবেন। এই জন্য বিনিয়োগ দরকার। এই বাজেটে এই ধরনের কোনো উদ্যোগ আমরা দেখতে পাই নাই। বিভিন্ন মিডিয়ায় যেগুলি আসছে, আমরা আমাদের এই বাজেট ভাবনায় এই প্রস্তাবনাটা সরকারের কাছে রাখছি। এরপর আসছে আদালতের নথি এবং মামলা ব্যবস্থাপনাকে ডিজিটাইজ করা। বাংলাদেশের নথি, আমার অভিজ্ঞতা হলো 2024 সালে স্বৈরাচারের আমলের একটি মামলা, এই মামলায় আমরা পেন্ডিং ছিল। এই মামলার নথির জন্য যখন সুপ্রিম কোর্টে দৌড়াদৌড়ি শুরু হয়েছে, নথি খুঁজে পাওয়া যাচ্ছে।
অনেক কষ্টের পর বিভিন্ন জায়গা থেকে এগুলি উদ্ধার করা হয়েছে। আজকে যদি এটা ডিজিটাইজ থাকতো তাহলে কম্পিউটারাইজড স্ক্যানিংয়ের মাধ্যমে গোটা সিস্টেমটাই অন্তর্ভুক্ত হয়ে যেত। আমরা এটা আরও উন্নত ব্যবস্থাপনা আনার জন্য একটি বাজেট যেন থাকে সেই ব্যাপারে আমরা এখানে উল্লেখ করেছি। বিচার বিভাগীয় গবেষণা সক্ষমতা শক্তিশালী করা। অনেক বিচারকের পর্যাপ্ত গবেষণা সহায়তার অভাব রয়েছে। জুডিশিয়ারিতে জাজমেন্ট দেওয়ার ক্ষেত্রে অতীতে যেমন একটা উল্লেখযোগ্য রেফারেন্স থাকতো এবং প্রেসিডেন্ট থাকতো, বিভিন্ন দেশের রেফারেন্স উল্লেখ করে, আজকেও সেটা হচ্ছে। তবে আইন বিচারককে এই কাজে সহযোগিতা করার জন্য যে গবেষণা ধর্মী একটা সেল সাপোর্টিং দরকার, এটা সরকারের পক্ষ থেকে অপর্যাপ্ত রয়েছে। আমরা এই ক্ষেত্রে একটি বাজেট রাখার ব্যাপারে প্রস্তাব করছি। 8 নম্বর, বিচারক কর্মচারীর সংখ্যা বৃদ্ধি। বিচারকের সংখ্যা সম্পর্কে উদ্বোধনী বক্তব্যে আমাদের কেন্দ্রীয় সভাপতি বলেছেন, পর্যাপ্ত বিচারক না থাকার কারণে আমরা ঈদের আগেও শুনানি করা সম্ভব হয় নাই। 2000 তালিকাভুক্ত জরুরি কিছু কেস ছিল, এই কেসগুলো নিষ্পত্তি হওয়া দরকার ছিল ঈদের আগে। ফৌজদারি বিভিন্ন মামলার কারণে এবং বিচারকের অভাবে এই মামলাগুলো নিষ্পত্তি হায়ারিং করা সম্ভব হয়নি। এক্ষেত্রে বিচারকের সংখ্যা বাড়াতে হবে, বাড়ানো দরকার। এই জন্য বাজেট লাগবে। মাত্র 2200 কোটি টাকার বাজেট দিয়ে বেতন, তারপরে সংস্কার, এটা কি করে সম্ভব? এই জন্য এই বাজেটের পরিমাণ অনেক বেশি বাড়ানো প্রয়োজন বলে আমরা মনে করি। স্বাধীন নিরাপত্তা ও সুরক্ষা প্রদান। রাজনৈতিকভাবে সংবেদনশীল বা বহুল আলোচিত মামলা পরিচালনা করি বিচারকদের পর্যাপ্ত নিরাপত্তা প্রয়োজন। অনেক মামলা পলিটিক্যাল কারণে বিচারকগণ বিব্রত বোধ করেন। বিব্রত বোধ করার কারণ কি? নেপথ্য কারণ হচ্ছে তার থ্রেট আসতে পারে এবং বিভিন্ন ধরনের নিরাপত্তাহীনতার ঝুঁকির সম্মুখীন তিনি হতে পারেন। এই ক্ষেত্রে রাষ্ট্রকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে এই সুরক্ষা এবং নিরাপত্তার ব্যবস্থা করতে হবে বিচারকদের। দিনাজপুর টিভি।